হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, মন দিয়ে পড়াশোনাটাও করছো নিশ্চিতভাবে। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ক্লাস করছো অনেকে, আমি দেখলাম ভিডিওগুলো দেখছো, ক্লাস করছো বলতে ভিডিওগুলো দেখছো অনেকে, কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না আমি। ক্লাসগুলো কেমন লাগছে বা কি বৃত্তান্ত কমেন্ট পাচ্ছি না, বা লাইক করছো না, কেউ তোমাদের মতামত জানাচ্ছ না। প্রত্যেককে বলবো, ক্লাসগুলো অনেক কষ্ট করে বানানো হয়, কন্টেন্ট তৈরি করতে হয়, তারপর তোমাদের সামনে প্রেজেন্ট করতে হয়। সেক্ষেত্রে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে তোমাদের পজিটিভ নেগেটিভ যা মনে হচ্ছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। তাহলে আমি বুঝতে পারছি না যে ক্লাসগুলোকে আর কিভাবে কন্ডাক্ট করা যেতে পারে বা কোথায় কোথায় কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে জানালে তাহলে হয়তো সেটা বুঝতে সুবিধে হবে, ইম্প্রোভাইজেশন করা যেতে পারে, আরো আরো মানে যেটাকে বলা যায় পরিবর্তন করা যেতে পারে। প্লিজ তোমরা একটু জানাবে কমেন্ট করে, কেমন? তো আজকে দেখো, আমরা এর আগের ক্লাসে স্বাভাবিক উদ্ভিদ পড়েছিলাম, আমরা ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়া এই জায়গাটা পড়েছিলাম। এরপরে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে জলসেচ, তার সঙ্গে সঙ্গে আমরা পড়বো কৃষিটা। আমি এর আগের ক্লাসে বলেছিলাম স্বাভাবিক উদ্ভিদ মানে স্বাভাবিকভাবেই সেগুলো বেড়ে উঠেছে। কি হয়েছে? স্বাভাবিকভাবেই গাছপালা জন্মেছে, তাকে আমরা বলছি ন্যাচারাল ভেজিটেশন, স্বাভাবিক উদ্ভিদ, যার জন্য আলাদা করে মানুষকে পরিশ্রম করতে হয়নি বা গাছ লাগাতে হয়। কিন্তু এখানে যদি আমরা দেখি গাছ লাগাতে হচ্ছে, সেই জন্য এটাকে একটা ডিফারেন্ট পার্টে রাখা হয়েছে, তাকে আমরা বলছি এগ্রিকালচার বা কৃষি। কৃষি মানে মানুষ সেটা করছে, মানুষ তার বিভিন্ন প্রয়োজনে করতে পারে, বিভিন্ন খাদ্য ফসল বিভিন্ন প্রয়োজনে, মৃত্তিকা অনুযায়ী, জলবায়ু অনুযায়ী, বৃষ্টিপাত অনুযায়ী, উষ্ণতা অনুযায়ী বিভিন্ন ফসলের চাষ হচ্ছে ভারতবর্ষে। তাহলে এই যে চাষ হচ্ছে মানুষ করছে, তাই এটাকে কৃষিকাজ বলা হচ্ছে। এই কৃষিকাজের জন্যই কিন্তু জলসেচের প্রয়োজন হচ্ছে, কারণ কৃষিকাজের তো একটা ক্লাইমেটিক স্ট্যাটাস রয়েছে, সিচুয়েশন রয়েছে, সেই সময় চাষ হচ্ছে, কিন্তু দেখা গেল বৃষ্টিপাত সেই মুহূর্তে ঠিকঠাক করে হচ্ছে না। তার মানে কি আলাদা করে জল দিতে হবে গাছে, হ্যাঁ কিনা? তাহলে সেই জন্য জলসেচের দরকার। কিন্তু আমরা জলসেচটাকে পড়বো একদম এক্সামকে ফোকাস করে, একটা কোশ্চেন ভাইটাল আসে, শুধু জাস্ট সেইটুকু জানলেই চলবে জলসেচের ক্ষেত্রে। কি সেই কোশ্চেন হচ্ছে, ভারতে কি কি পদ্ধতিতে জলসেচ হয়, সেটা আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি। তার মধ্যে কোশ্চেন আসে যে পদ্ধতিগুলোতে ভারতবর্ষে জলসেচ করা হয় তাদের মধ্যে অন্যতম কোনটা, বা সব থেকে বেশি কোন পদ্ধতিতে জলসেচ করা হয়, এই একটি মাত্র কোশ্চেন আসে। সেই জন্য আমি তোমাদেরকে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভারতে মূলত তিনটি পদ্ধতি জলসেচ করা হয়। একটা কূপ ও নলকূপের সাহায্যে, অর্থাৎ মাটি থেকে কি করা হয়, জল তোলা হয়, মাটি থেকে জল তুলে সেগুলো চাষের জমিতে প্রয়োগ করা হচ্ছে। নলকূপের সাহায্যে তোলা হচ্ছে। কূপ মানে যেখানে জমি আছে, চাষযোগ্য জমি, যেখানে ফসল চাষ হবে তার পাশে একটা কূপ তৈরি করা হচ্ছে, সেই জায়গা থেকে জলসেচ করা হচ্ছে। কূপ ও নলকূপ, এটার মাধ্যমেই ভারতবর্ষে সর্বাধিক জলসেচ করা হয়ে থাকে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এটা রাখলেই কিন্তু তোমাদের জলসেচ থেকে পড়া কমপ্লিট। কূপ ও নলকূপের সাহায্যে 62.82% জলসেচ করা হচ্ছে। ভারতের সেচের বৃহত্তম উৎস কি? কূপ এবং নলকূপ। যদি বলা হয় প্রশ্নে ভারতের সেচের বা ভারতে জলসেচের বৃহত্তম উৎস কোনটা, তোমরা কি করবে? কূপ এবং নলকূপ। আর কি রয়েছে? সেচ খাল রয়েছে। সেচ খাল মানে নদী থেকে খাল কেটে জল নিয়ে আসা হয়েছে। নদী খাল কেটে কুমির নয়, খাল কেটে জল নিয়ে আসা হয়েছে। সেই জল নিয়ে এসে কি করা হচ্ছে? কৃষির কাজে লাগানো হচ্ছে। সেটার পরিমাণ কত? 23.67%। 23.67% সেচ খাল তৈরি করা হচ্ছে। প্রচুর সেচ খালের নাম আমরা পড়বো স্ট্যাটিকে। এরপরে জলাশয় থেকে জল, অর্থাৎ যে চাষযোগ্য জমি সেখানে পাশের জলাশয় থেকে প্রয়োজনের যে জলটা, যেটা বৃষ্টিপাত থেকে হয়তো পাওয়া যাচ্ছে না, বা এমন সময় চাষ করা হচ্ছে যেখানে হয়তো বৃষ্টিপাত হচ্ছে না, তখন আমরা কি করছি? পাশের যে জলাশয় আছে সেখান থেকে জলটাকে কালেক্ট করে আমরা চাষের কাজে ব্যবহার করি। এছাড়া অন্যান্য বিভিন্নভাবে
আমরা 10.99% প্রায় 11% বিভিন্নভাবে আলাদাভাবেও জলসেচ করা হয়ে থাকে। কেমন? তাহলে সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে আমাদের কূপ ও নলকূপ, এইটা মাথায় রাখবে। ভারতের বৃহত্তম রিভার লিফট ইরিগেশন কোশ্চেন পড়েছে, তোমরা কি করবে? কালেশ্বরম। কালেশ্বরমে ভারতবর্ষে রিভার লিফট ইরিগেশন করা হয়ে থাকে। ওকে, নেক্সট। এইবার আমরা আসি ভারতবর্ষের কৃষি। তাহলে জলসেচে আর কিছু পড়তে কিন্তু আমাদের হবে না। ইন ডিটেলসে যারা জানতে চাও তারা অবশ্যই আমাদের ফাউন্ডেশন ক্লাসে তোমরা জয়েন করবে। সেখানে কিন্তু তোমরা ইন ডিটেলস প্রত্যেকটা সাবজেক্ট, জিকে জিএস এর সাবজেক্টে ইন ডিটেলস তোমরা জানতে পারবে। ভারতের কৃষি কোন কোন পোর্শন ইম্পর্টেন্ট যতগুলো পড়াবো, কারণ ভারতবর্ষের কৃষি থেকে প্রচুর কোশ্চেন আসে। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার ক্ষেত্রে তো অবশ্যই আসে, যে কোনো স্টেটের ক্ষেত্রে, অন্যান্য স্টেটের ক্ষেত্রে এক্সাম হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হোক, এই কৃষি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তাই এই কৃষিটাকে আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। ভারতীয় অর্থনীতিতে কৃষি খুব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রেখেছে। কেন? কারণ যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, ভারতবর্ষে তো ততটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি। ইন্ডাস্ট্রি না থাকার কারণে তখন অবশ্য আবার সার্ভিস সেক্টর অতটা স্ট্রং নয়, মানুষ তখন কৃষির উপর নির্ভরশীল ছিল। তাই ভারতের যে অর্থনীতি আমরা দেখব, স্বাধীনোত্তর ভারতবর্ষের যে অর্থনীতি বা ইকোনমিটা পুরোপুরি ডিপেন্ড করতো কিসের উপরে? এই কৃষির উপরে, এগ্রিকালচারের উপরে। ভারতবর্ষের অর্থনীতি পুরোটাই দাঁড়িয়েছিল এগ্রিকালচারের উপরে। পরবর্তীকালে আমরা দেখব ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, আমরা দেখব পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে প্রচুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, যদিও বা ভারতে সেই মাপের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি যেটার মধ্যে দিয়ে ভারতের অর্থনীতি আরো হয়তো খানিকটা এগিয়ে যেতে পারত। ভারতবর্ষের অর্থনীতিতে আমরা যদি দেখি, অর্থনীতি যখন পড়বো জানবো, তিনটে ক্ষেত্র রয়েছে, তিনটে সেক্টর রয়েছে। একটাকে বলা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, একটা টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর বা প্রাথমিক যে ক্ষেত্রটা রয়েছে, সেখানে এই কৃষি আর পশুপালনকে প্রাধান্য দেওয়া হয়েছে। একদম পরিবেশ থেকে সরাসরি যে র মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে এবং সেটার উপর অর্থনীতি যখন নির্ভর করছে, তখন তাকে আমরা বলছি প্রাথমিক ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্র থেকে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে বা যেগুলো কালেক্ট করছি আমরা, সেটা পশু হতে পারে, সেটা কোনো ফসল হতে পারে, সেটাকে আমরা যখন প্রসেস করছি, কিরকম? ধরো কোনো পশু, সেটা মুরগি হতে পারে, হাঁস হতে পারে, ছাগল হতে পারে, মহিষ হতে পারে, গরু হতে পারে, তাকে যখন আমরা প্রসেস করছি, ফুডে পরিণত করছি আলাদাভাবে, ইন্ডাস্ট্রিতে হচ্ছে, সেটা মাছ হতে পারে, তখন তাকে বলা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। সেরকম যে ফসলগুলো সরাসরি আমরা ক্ষেত থেকে পাচ্ছি, সেটা প্রাথমিক ক্ষেত্র। ওই ফসলটা থেকে ধরো গম পাচ্ছি, গমকে কি করা হচ্ছে? আটা তৈরি করা হচ্ছে, আটা তৈরি করে সেগুলোকে আরো বিস্কুট তৈরি করা হচ্ছে ইন্ডাস্ট্রিতে গিয়ে। তাহলে শিল্পে অর্থাৎ ইন্ডাস্ট্রিতে গিয়ে যখন ওই প্রাথমিক ক্ষেত্র থেকে পাওয়া ফসলগুলোকে দ্বিতীয় কোনো প্রোডাক্টে রূপান্তরিত করে তার ভ্যালু অ্যাডিশন করা হচ্ছে, তার মূল্য বর্ধিত করা হচ্ছে, বিভিন্নভাবে তাকে কাজে লাগানো হচ্ছে, প্রসেস করা হচ্ছে, আলাদা করে বানাতে হচ্ছে, মেশিন দিয়ে বানানো হচ্ছে, ফ্যাক্টরিতে বানানো হচ্ছে, সেটাকে আমরা বলছি দ্বিতীয় ক্ষেত্র। তাহলে টার্সিয়ারি বা তৃতীয় ক্ষেত্র কি? তৃতীয় ক্ষেত্র হচ্ছে এমন একটা ক্ষেত্র, এই যে আমরা কৃষিকাজ করছি, এই কৃষিকাজ করার জন্য কিছু মানুষকে লেবার হিসেবে লাগবে, তারা কি করবে? শ্রম দিয়ে সহযোগিতা করবে ওই ফসলগুলোকে বানানোর জন্য। সরি, যখন ইন্ডাস্ট্রিতে বিস্কুটটা তৈরি হচ্ছে, সেখানেও মানুষ শ্রম দিচ্ছে। ইন্ডাস্ট্রিতে যখন বিস্কুটটা তৈরি হচ্ছে, সেখানে দেখা গেল ইলেকট্রিসিটি লাগছে, সেখানে দেখা গেল ট্রান্সপোর্টেশন লাগছে, জিনিসপত্র তৈরি করে হাতে হাতে তো আর কাস্টমারকে দিয়ে দেওয়া হচ্ছে না, সেগুলো বাস, ট্রাম, ট্রাকে করে কি হচ্ছে? বিক্রি হয়ে চলে যাচ্ছে, রিটেলিং হচ্ছে, সেখান থেকে মানুষ যে যার প্রয়োজনীয় জিনিসটা কিনছে। তাহলে এই যে প্রাথমিক ক্ষেত্র বা দ্বিতীয় ক্ষেত্র, এই দুটো ক্ষেত্রকে সার্ভিস প্রোভাইড করছে, তাকেই আমরা বলছি টার্সিয়ারি ক্ষেত্র বা তৃতীয় ক্ষেত্র। প্রথম দুটো ক্ষেত্রকে অর্থাৎ প্রাথমিক ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র, এই দুটো ক্ষেত্রকে যে সার্ভিস প্রোভাইড করছে, পরিষেবা দিচ্ছে, তাকে আমরা বলছি তৃতীয় ক্ষেত্র। তাহলে কৃষি যদি আমরা দেখি, সেটা কোন ক্ষেত্রের মধ্যে পড়ছে? প্রাথমিক ক্ষেত্রের মধ্যে। তাহলে ভারতবর্ষের যে ইকোনমি ছিল আফটার ইন্ডিপেন্ডেন্স, তখন আমরা যে মানে যার উপর দাঁড়িয়ে
আমাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে কৃষি। বুঝে গেল? সেই জন্য কৃষিকে আমরা আলাদাভাবে পড়ছি, এর একটা গুরুত্ব রয়েছে। কৃষি প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে, প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে অর্থনীতিতে। ভারতের প্রায় 58% কৃষিকাজের সঙ্গে যুক্ত। ভারতবর্ষের মানুষ যার যদি 100 জন হয় তার মধ্যে 58 জন কৃষিকাজের সঙ্গে যুক্ত আছে। ভারতবর্ষের 58 জন কৃষিকাজের সঙ্গে যুক্ত আছে। ভারতবর্ষের অর্থনীতির এটা কিন্তু একটা ড্রব্যাক। কেন? যদি হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার কেন বলছেন 58% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত আছে, তো অর্থনীতির ড্রব্যাক কেন? তার কারণ হচ্ছে ভারতবর্ষের ভৌগোলিক ক্ষেত্র তো নির্দিষ্ট, এবং ওই মাটিতে যে মাটিতে আমরা ফসল ফলাচ্ছি সেটাও নির্দিষ্ট। আমরা তো আর কালো মাটিতে ধান ফলাতে পারবো না, কালো মাটিতে আমরা কার্পাস ফলাতে পারি। তাহলে মাটি নির্দিষ্ট, মাটির পরিমাণ নির্দিষ্ট, মাটির প্রকৃতি নির্দিষ্ট, ভারতের ভূভাগ নির্দিষ্ট। আমরা কি করতে পারি? ফসল বেশি কি ফলাতে পারি? হয়তো একটু সার প্রয়োগ করে বেশি ফসল ফলালাম, কিন্তু সেই অর্থে খুব বেশি ফলাতে পারবো। তাহলে আমাদেরকে কিসের পরিমাণ বাড়াতে হবে? শিল্পের পরিমাণ বাড়াতে হবে। কেন না, যত শিল্প বাড়াতে থাকবো আমরা, তত এই প্রাথমিক ক্ষেত্র থেকে যে র মেটেরিয়ালস গুলো আসবে তাকে আমরা কি প্রসেস করে তার ভ্যালু অ্যাডিশন করে শুধু আমাদের দেশ নয়, আন্তর্জাতিক মাধ্যমে আমরা এক্সপোর্ট করতে পারবো, আমরা রপ্তানি করতে পারবো, হ্যাঁ কিনা? এবং সেই রপ্তানি ক্ষেত্রের সঙ্গে বা দ্বিতীয় ক্ষেত্রের সঙ্গে যত মানুষ বেশি যুক্ত হবে তত কি হবে? ওই সকল জিনিস যেগুলো প্রসেসড প্রোডাক্ট বা ফ্যাক্টরিজাত যে প্রোডাক্ট সেটা আমাদের দেশের বাইরে যাবে, অর্থাৎ এক্সপোর্ট হবে, অন্যান্য দেশ সেগুলো কিনবে। সেটা আমরা প্রাথমিক ক্ষেত্র থেকে আনা ফসলের কথা বলছি। অন্যান্য ক্ষেত্রেও যদি আমরা ভাবি, সেটা ডিফেন্স সেক্টর হতে পারে, বা ধরো অন্যান্য যে কোনো, আমি প্রাথমিক ক্ষেত্র থেকে পাচ্ছি সেটাই যেহেতু যে কেবলমাত্র ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে তা কিন্তু নয়। আমরা যে খনিজ পদার্থগুলো পাচ্ছি, যেখানে থেকে লোহা, তামা, ম্যাঙ্গানিজ কিংবা কয়লা বা এইসব জিনিসগুলো পাচ্ছি, সেখান থেকে যদি আমরা বিদেশে ইম্পোর্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি, তাহলে আমাদের অর্থনীতি আরো স্ট্রং হবে, টাকা পয়সা বাড়বে। তো তাহলে এখানের সঙ্গে সম্পর্ক কি? যদি 58% মানুষই বিজি থাকে চাষবাসের কাজে, তাহলে ইন্ডাস্ট্রি কে করবে? ইন্ডাস্ট্রিতে কাজ করবে কে? ভ্যালু অ্যাডিশন করবেটা কে? অর্থনীতি চাঙ্গা হবে বা কি করে? আর কি বাকি যে অংশটা সেটা সার্ভিস সেক্টরের সঙ্গে যুক্ত। কিরকম? এই যে ধরো আমি ইউটিউবে তোমাদেরকে পড়াচ্ছি, আমি কিন্তু কোনো প্রোডাকশন করছি না, আমি কিছু প্রোডাকশন করছি না। বা যে কোনো টিচার যখন স্কুলে পড়াচ্ছে সে কিন্তু কোনো প্রোডাকশন করছে না, সে কি করছে? একটা সার্ভিস দিচ্ছে। সার্ভিস তোমাদেরকে এডুকেট করার চেষ্টা করছে, তোমাদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করছে। কিসের জন্য? যাতে পরে তোমরা পরবর্তীকালে একজন ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারো। কিন্তু বা তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করে কোনো ফ্যাক্টরির সঙ্গে যুক্ত হতে পারো, কোনো কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারো, কোনো ল্যাবের সঙ্গে যুক্ত হতে পারো, কোনো কেমিক্যাল ল্যাবের সঙ্গে যুক্ত হতে পারো, কোনো ল্যাবরেটরির সঙ্গে যুক্ত হতে পারো। তাহলে এই জন্য আমরা কি করছি, বা টিচাররা কি করছে? সার্ভিস দিয়ে যাচ্ছে। আমরা আলাদা করে কোনো প্রাথমিক ক্ষেত্র থেকে কোনো কাঁচামাল তুলছি না, তুলে তাকে প্রসেস করছি না। তোমরা তো কাঁচামাল নিশ্চয়ই নয়, তাহলে তোমাদেরকে প্রসেস কিন্তু করছি না, তোমাদেরকে প্রিপেয়ার করছি, সার্ভিস দিচ্ছি, যাতে করে তোমরা ওই রকম বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে পারো, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যুক্ত হতে পারো, কিংবা সার্ভিস সেক্টরের সঙ্গে যুক্ত হতে পারো। তো ভারতবর্ষের সার্ভিস সেক্টর কিন্তু অনেক যথেষ্ট ডেভেলপড, কিন্তু ইন্ডাস্ট্রি না থাকলে মূল যে জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যা কিছু তৈরি করব তার একটা ভ্যালুয়েশন যেন থাকে, তার একটা মানে অর্থনীতিতে যেন একটা অবদান থাকে। শুধু সার্ভিস দিয়েছে, সবাই যদি সার্ভিস দেবে বলে তাহলে খাবো কি? সার্ভিস দিয়ে তো আর খাওয়া যায় না। সার্ভিস দিয়ে অর্থ উপার্জন করা যায়, অর্থ উপার্জন করে আমরা গিয়ে দোকান থেকে জিনিসপত্র কিনে, আটাটা কিনে, ময়দাটা কিনে, কিংবা ডাল চাল যা কিছু আছে সবকিছু আমাদের বলো অন্যান্য তেল মশলা এগুলো সব কিনতে হয় আমাদের। তাহলে ওইগুলো বানাবে কে? মূল তো দরকার গুডস। তোমরা একটা কথা শুনেছ অর্থনীতিতে, গুডস অ্যান্ড সার্ভিস। গুডস মানে কি? মালপত্র। সার্ভিস হচ্ছে তারপরে
বা পরিষেবা। তাহলে গুডসকে বাদ দিয়ে শুধু সার্ভিস যদি সবাই দেবো বলবো, তাহলে কে কৃষিকাজ করবে? সেখান থেকে কে বিস্কুট তৈরি করবে? সেখান থেকে কে চকলেট তৈরি করবে? কি সেখান থেকে কে ডাল তৈরি করবে? কে চিনি তৈরি করবে? কে বাতাসা তৈরি করবে? কে গুড় তৈরি করবে? তাহলে এই যে জায়গাটা, এটা কোথাও গিয়ে আস্তে আস্তে করে কমে যাচ্ছে। তাহলে কৃষিকাজের লোক কমছে, সার্ভিস সেক্টরে বেড়ে যাচ্ছে, মধ্যিখানটা ফাঁকা হয়ে যাচ্ছে। অন্যান্য দেশের কথা যদি, অন্যান্য দেশের অর্থনীতির কথা যদি আমরা দেখি, আমেরিকার অর্থনীতির কথা আমরা যদি দেখি, আমরা চীনের অর্থনীতির কথা যদি দেখি, আমাদের পুরো মার্কেট চীনের তৈরি প্রোডাক্টসে ভর্তি হয়ে গেছে। এই যে দুর্গাপূজা আসছে, চীন এখন থেকেই বানানো শুরু করে দিয়েছে টুনি বাল্ব, জিগজ্যাগ জিগজ্যাগ একদম চাইনিজ বাল্ব, একদম পুরো ইন্ডিয়ান মার্কেট পুরো ছেয়ে যাবে। দীপাবলিতে পুরো চাইনিজ প্রোডাক্টে মার্কেট ছেয়ে গেছে। তাহলে তারা যেগুলো বানাচ্ছে, আমাদের দেশ থেকে টাকা তো সেই দেশে চলে যাচ্ছে, আমাদের দেশের সম্পদ সেদিকে চলে যাচ্ছে। চীন ফুলে ফেপে উঠছে অর্থনীতিতে, আমেরিকাও তাই। আমেরিকা কি করে টাকা পাচ্ছে? ডিফেন্স সেক্টরকে মজবুত করে রেখেছে। ডিফেন্স মানে কি? ডিফেন্সের আমাদের ডিফেন্স সেক্টর ঠিক নয়, মানে ডিফেন্সের যে মেটেরিয়ালস, যুদ্ধ বিমান বানাচ্ছে, যুদ্ধ জাহাজ বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে, এগুলো কি করছে? এক্সপোর্ট করছে অন্যান্য রাষ্ট্রে, প্রচুর টাকা মুনাফা পাচ্ছে। তাহলে এই সকল লোকের দরকার আছে অর্থনীতিতে গুডস গুলো তৈরি করার জন্য। সবাই যদি বলে আমরা সার্ভিস দেব, তাহলে যখন খিদা পাবে তখন কারো কাছ থেকে খিদা সার্ভিস নেই, খিদা মেটানোর সার্ভিস নিয়ে নিলে হবে, কিন্তু তা বাস্তবে হয় না। আরে আমাদেরকে তো খেতে হবে, প্রসেস করতে হবে ফুড। তাই জন্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা দ্বিতীয় ক্ষেত্রের ভূমিকা অনেক বেশি। আর ভারতবর্ষের দ্বিতীয় ক্ষেত্র অনেক পিছিয়ে আছে বলে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো এখনো সেই জায়গায় যেতে পারেনি, ডেভেলপ হতে পারেনি, যেটা আমেরিকা, চীন এরা করে ফেলেছে অলরেডি। এদের একটা ব্যালেন্স, সেক্টরের একটা ব্যালেন্স রয়েছে। প্রাথমিক ক্ষেত্রে কিছুজন, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে কিছুজন, সার্ভিস সেক্টরে কিছুজন, 30-30-30 এরকম করে রয়েছে। কিন্তু আমাদের 58% লোক শুধু খালি কৃষিকাজ নিয়েই ব্যস্ত, শুধু ধান চাল চাষ করে যাচ্ছে। আরে তাদের মধ্য থেকে কেউ তো এগিয়ে আসুক, ইন্ডাস্ট্রি বানাক, ফ্যাক্টরি বানাক। যদিও বা ভারত সরকারকে এই বিষয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করতে হবে। ভারতবর্ষে ইন্ডাস্ট্রি বানাতে হবে। পশ্চিমবঙ্গে তো ইন্ডাস্ট্রি এসেও ফিরে যাচ্ছে, পশ্চিমবঙ্গেও ইন্ডাস্ট্রি করতে হবে। তাহলে সেখানে মানুষজন যুক্ত হবে, অর্থ উপার্জন তো হবেই, তার সঙ্গে প্রোডাকশন হবে। আজকে যদি সিঙ্গুরে ন্যানো কারখানা হতো, তাহলে সেখানে দেখা যাচ্ছে আমাদের এখানেই কার প্রোডাকশন হতো, সেগুলো বিভিন্নভাবে বাজারে বিক্রি হতো, আমাদের দেশে বিক্রি হতো, বিদেশে বিক্রি হতো, ফলে অর্থনীতি আস্তে আস্তে করে উপরের দিকে উঠতো। কিন্তু সেটা হয়তো হয়নি, বা হয়তো যে জমিটাকে নেওয়া হয়েছে সেটা হয়তো সঠিকভাবে অধিগ্রহণ করা হয়নি, বা তার যে ভ্যালু তাকে ইভ্যালুয়েশন ঠিকঠাক করে করা হয়নি, তার জন্য হয়তো এইরকম একটা পরিবেশ টাটা ফিরে গেছে এখান থেকে। তো যাই হোক, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলে হবে না। কৃষিকাজ থেকে প্রাপ্ত ফসলগুলোকে দিয়ে ভ্যালু অ্যাডিশন করে সেকেন্ডারি সেক্টরকেও আমাদের স্ট্রং করতে হবে। যদি আমাদের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যদি আমরা বাড়াতে পারি, তাহলেই কিন্তু অর্থনীতি চচ্চর করে উপরের দিকে উঠবে। বোঝা গেল? তাহলে কৃষির ক্ষেত্রে 58% লোক কিন্তু শুধু এই কৃষিকাজের সঙ্গে যুক্ত, বুঝতে পারো? কিন্তু কৃষিকাজ থেকে যে মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে, সেটা ভারতবর্ষের যদি 100 টাকা ইনকাম হয়, তাতে সে দিচ্ছে মাত্র 18 টাকা। ভালো করে বোঝো, অবশ্যই ইকোনমিক্সে তোমাদেরকে ভালো করে বোঝাবো। আরো ভারতবর্ষের 58 জন লোক মিলে ভারতবর্ষে 18 টাকা ইনকাম করছে। ভারতবর্ষের অর্থনীতিতে তাদের 58 জনের অবদান 18 টাকা, আর বাদবাকি যদি আমি ধরি 42 জন লোক, তারা কন্ট্রিবিউট করছে কত টাকা, কত পার্সেন্ট জিডিপিতে কন্ট্রিবিউট করছে? বাকি ধরো 82%। তাহলে যদি 42 জন না হয়ে ওটা যদি 58 জন হতো, তাহলে কন্ট্রিবিউশন আরো বাড়তো, হ্যাঁ কি না? তো সেই হিসেবে আমাদেরকে শুধু কৃষিকাজ করলে চলবে না, ইন্ডাস্ট্রি আমাদেরকে বাড়াতে হবেই। আমাদেরকে গুডস তৈরি করতে হবে, প্রসেসড করতে হবে। এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় গোবিন্দ বল্লভ পন্ত কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। ভাইটাল ইনফরমেশন দেখো, ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। জিডিপিতে ভারতবর্ষে কৃষির অবদান কত? 18.3%।
কত পার্সেন্ট লোক যুক্ত? 58%। কৃষি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তোমরা করবে প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত কৃষি। যেহেতু সরাসরি নেচার থেকে বা প্রকৃতি থেকে আমরা পাচ্ছি, র মেটেরিয়ালস পাচ্ছি, সেই জন্য কৃষিকে বলা হচ্ছে কি প্রাথমিক ক্ষেত্র। ভারতকে 15টি জলবায়ু কৃষি ক্ষেত্রে ভাগ করা হয়েছে, এটা তোমরা মাথায় রাখবে। কৃষিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব ভারতবর্ষের কৃষিকে। যেমন ধরো, প্রথমেই বলছে স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন। শিফটিং কাল্টিভেশন কি? এটি একটি প্রাচীন কৃষি পদ্ধতি, জনজাতি বা ট্রাইবস দ্বারা করা হয়, পরিবেশের জন্য হানিদায়ক বা পরিবেশের জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর? তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কিছু একটা চাষ হয়েছিল, কিছু একটা চাষ হওয়ার পর তারপরে সেখানকার গাছগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। পুড়িয়ে দেওয়ার পর এখানে আবার অন্য কোনো ফসলের চাষ করা হবে। তাহলে এই যে পোড়ানো হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে এটা জৈবিক প্রক্রিয়া নয়। আমরা যদি এগুলোকেই মাটির সঙ্গে পচিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারতাম, তাহলে জৈবিক ক্রিয়া হতো, তারপরে কি মাটি উর্বরা শক্তি বাড়তো। কিন্তু এই যে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এর ফলে কি প্রচুর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, পরিবেশের জন্য ক্ষতিকর। এটাকেই বলা হচ্ছে শিফটিং কাল্টিভেশন। বুঝে গেল? শিফটিং কাল্টিভেশন এটি প্রাচীন কৃষি পদ্ধতি, জনজাতি দ্বারা করা হয়। জনজাতি মানে উপজাতি দ্বারা করা হয়। ট্রাইবস, আমাদের শিডিউল ট্রাইবস জানি আমরা, সেই ট্রাইবস বা জনজাতি বা উপজাতিরা কিন্তু এই প্রথাতে চাষ করে। প্রাচীন পদ্ধতি বলা হচ্ছে, পরিবেশের জন্য ক্ষতিকর। শিফটিং কাল্টিভেশন। এই যে শিফটিং কাল্টিভেশন থেকে আরো কোশ্চেন আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে বোঝানোর কিছু নেই, আমি জাস্ট বলে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রত্যেকে, ঠিক আছে? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারতের বিভিন্ন রাজ্যে এই যে শিফটিং কাল্টিভেশন হচ্ছে, তার বিভিন্ন নাম আছে, খুব মজাদার বিষয়। যেমন ধরো আসামে কি বলা হচ্ছে? আসামে বলা হচ্ছে ঝুম চাষ। কি বলা হচ্ছে? ঝুম চাষ। খুব সুন্দর নাম না? আসামে বলা হচ্ছে ঝুম চাষ, অর্থাৎ শিফটিং যে কাল্টিভেশন তাকে বলা হচ্ছে ঝুম চাষ। ঝুম বরাবর ঝুম, সেই ঝুম চাষ হচ্ছে আমাদের আসামে বলা হচ্ছে। কেরালাতে কি বলা হচ্ছে? পোনম। কি বলা হচ্ছে? পোনম। কেরালার ভাষা কি? মালয়ালাম, সেখান থেকে পোনম। কেরালার স্থানান্তর কৃষির নাম হচ্ছে পোনম। অন্ধ্রপ্রদেশে বলা হয় পড়ু। মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে বলা হচ্ছে বেওয়ার, মশান, বীরা, পেস্তা, দাহিয়া, এই নামগুলো বলা হয়। মনে রাখতে চাইলে অবশ্যই মনে রাখবে, কিন্তু এইটাই সব থেকে বেশি পড়ে। আসামে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? ঝুম চাষ। এরপর দেখো, পশ্চিমঘাট কুমারী বলা হয়। রাজস্থান ওয়াতরা। উড়িষ্যায় বলা হয় ব্রিঙ্গা বা পামাদাবি। ঝাড়খণ্ডে বলা হয় কুড়ুয়া। তাহলে তোমরা মাথায় রাখবে, আসামে স্থানান্তর কৃষিকে বলা হয় ঝুম চাষ। কি বলা হয়? ঝুম চাষ। নেক্সট, কিছু দেশে এটাও পরীক্ষাতে আসে, হয়তো তোমাদের মনে হতে পারে যে স্যার এইগুলো কি কোশ্চেন আসবে? এসেছে, পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে বিভিন্ন ওয়ান ডে এক্সামে এসেছে, এগুলোও ইম্পর্টেন্ট। বিভিন্ন দেশে স্ট্যাটিক জিকের পোর্শনে কিন্তু এই জায়গাগুলো থাকে। বিভিন্ন দেশে এই স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশনকে কি নামে বলা হয় তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি তোমরা মনে রাখতে পারো। দেখো, ভেনেজুয়েলাতে বলা হয় কনুকা। কি বলা হয়? কনুকা। মধ্য আমেরিকাতে বলা হয় মিলপা। মালয়েশিয়াতে বলা হয় লাডাং। মায়ানমারে বলা হয় টাউঙ্গা। মনে রাখবে, মায়ানমারে বলা হয় টাউঙ্গা। বাংলাদেশেও বলা হয় ঝুম চাষ। কি বলা হয়? ঝুম চাষ। আমাদের দেখা দেখে নাম দিয়েছে। ইন্দোনেশিয়াতে বলা হয় হুমা। ব্রাজিলে বলা হয় রোসা। থাইল্যান্ড বা সুইডেনে বলা হয় তামরাই। শ্রীলঙ্কাতে বলা হয় চেনা। মনে রাখবে শ্রীলঙ্কা। প্রতিবেশী দেশ যারা, তাদের ক্ষেত্রে মনে রাখলে সেখান থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা একটু বেশি থাকে। যাইরে, সেখানে হচ্ছে মাসলে। কোথায় যাই? মাসলে। যাইরে মাসলে। ঠিক আছে, এগুলো মনে রাখবে তোমরা। এরপরে যে দুটো পদ্ধতিতে আমরা কৃষিকাজ করে থাকি, একটাকে বলা হচ্ছে মিক্সড ফার্মিং বা মিশ্র কৃষি। মিক্সড এগ্রিকালচার কি বলা হচ্ছে? একই প্রকার কৃষিতে যেখানে পশুও পালন করা হচ্ছে আবার কৃষিকাজও করা হচ্ছে। কৃষি পশুপালন দুটোই প্রাথমিক সেক্টরের অন্তর্গত। কি করা হচ্ছে? কৃষি করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার একটা পাটে, ধরো দুটো পাটে এরকম করে কৃষি জমিকে ভাগ করে দেওয়া হয়েছে।
এই দিকটা কৃষিকাজের জন্য উর্বর, এই দিকটা করা হচ্ছে এগ্রিকালচার, এই দিকটা কি করা হচ্ছে এগ্রিকালচার, আর এই দিকটাতে কি করা হচ্ছে পশুপালন। দুটো কাজেই ভূমিটা কাজে লাগছে। এরকম চাষ করা হয় তাকে বলা হয় মিক্সড ফার্মিং বা মিক্সড এগ্রিকালচার। উদ্যান কৃষি, চারিদিকটা ঘিরে সুন্দর করে একটা বাগান তৈরি করে সেখানে চাষ করা হচ্ছে, তাকে আমরা বলছি উদ্যান কৃষি বা হর্টিকালচার। যেমন ধরো চা চাষ, দার্জিলিং আসাম চলে যাও, সুন্দর চা চাষ দেখতে পাবে, সুন্দর বাগান, ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডেকোরেটেড, একদম সুন্দর ঝাঁ চকচকে, তার নিচটা পরিষ্কার, পাহাড়ের ধাপে ধাপে খুব সুন্দর করে চা বাগান রয়েছে। বেড়াতে গেলে চা বাগানের মধ্যে ঢুকে ফটো টটো তুলতে পারো। রাবার চাষ হচ্ছে এইভাবে, কফি চাষ হচ্ছে এইভাবে, এই প্রকৃতিতে, যেটাকে আমরা বলছি হর্টিকালচার এগ্রিকালচার। বুঝে গেল? যেটাকে বলা হচ্ছে উদ্যান কৃষি। এই 3 ধরনের কৃষি ব্যবস্থা ভারতবর্ষে রয়েছে। ওকে, নেক্সট দেখো, ব্যবহার অনুযায়ী ভারতের কৃষিজ ফসলের শ্রেণী বিভাগ। আমরা এই যে ভাগটা করেছি, আমাদের কি ব্যবহারে লাগছে, কি কাজে লাগছে ফসলটা, অর্থাৎ কৃষিজ ফসল কি কাজে লাগছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের কৃষিজ ফসলকে কয়েকটা ভাগে ভাগ করেছি। কিরকম? যেটা একটাকে বলা হচ্ছে খাদ্য ফসল, দ্যাট ইজ ফুড ক্রপস। কি বলা হয়? খাদ্য ফসল, বা আমরা কি বলছি ফুড ক্রপ। কি বলবো আমরা? ফুড ক্রপ। কি বলবো? ফুড ক্রপ। ঠিক আছে, খাদ্য ফসল বা ফুড ক্রপ বলছি আমরা। তাহলে কথার মধ্যে বোঝা যাচ্ছে যে সকল ফসলকে আমরা কেবলমাত্র খাদ্য হিসেবে গ্রহণ করি, গোগ্রাসে যেগুলো খাই, তাকে কি বলা হয়? খাদ্য ফসল বা ফুড ক্রপস। যেমন ধান, ধানকে আমরা খাই, চাল খাই, ভাত খাই, চাল খাই না, ভাত খাই, মুড়ি খাই, তাই ধান হচ্ছে খাদ্য ফসল বা ফুড গ্রেন। বুঝা গেছে? গম, আটা খাচ্ছি, ময়দা খাচ্ছি, গমকে খাওয়ার হিসেবে ব্যবহার হচ্ছে, সরাসরি খাওয়ার হিসেবে ব্যবহার হচ্ছে, তাই এটাকে বলছি আমরা খাদ্য ফসল। মিলেট খাদ্য ফসল। এর পরের যে ভাগটা দেখবো অর্থকারী ফসল। এখানে কোশ্চেন পড়ে কিন্তু নিম্নোক্ত কোনটি খাদ্য ফসল হিসেবে ব্যবহৃত হয়, নিম্নোক্ত কোনটি অর্থকারী ফসল হিসেবে ব্যবহৃত হয়, নিম্নোক্ত কোনটি তন্তু ফসল, নিম্নোক্ত কোনটি বাগিচা ফসল, এইসব জিনিসগুলো পড়ে। তোমরা প্রত্যেকটার নাম যদি দেখো সুন্দরভাবে, তোমরা বুঝতে পারবে যে এই ফসলটা কি কাজে লাগে। অর্থকারী ফসল মানে যাকে বিক্রি করে মুনাফা পাওয়া যায়, যাকে বিক্রি করে টাকা কামানো যায়, তাকেই তো আমরা বলবো অর্থকারী ফসল। যে সমস্ত ফসল বাজারে বিক্রি করে অর্থ উপার্জনের জন্য চাষ করা হয় তাকে বলে অর্থকারী ফসল। যেমন ধরো তুলো, আমরা খাই কি তুলো? নিশ্চয়ই খাই না। বিক্রি করে তাকে কি করে? তুলোর বালিশ তৈরি হচ্ছে, কম্বল তৈরি হচ্ছে, হ্যাঁ কিনা? তাহলে এই তুলোটাকে ব্যবহার করছে কিসের জন্য? মানুষের যে কাজে ব্যবহার হচ্ছে, নিশ্চয়ই খাওয়ার কাজে না। পাট, তৈলবীজ, তিল, বাদাম, সরষে ইত্যাদি, এগুলো খাদ্য ফসল ঠিকই, এই যে বাদাম, তেল, কিন্তু সরষা খাদ্য হিসেবে সরাসরি আমরা ব্যবহার করছি না, সরষার তেল ব্যবহার করছে, হ্যাঁ কি না? তাহলে এগুলো হচ্ছে অর্থকারী ফসল। এরপরে আমরা পড়বো তন্তু ফসল। তন্তু মানে কি? সুতো বিশেষ। তন্তু মানে সুতো। এই সুতো বিশেষ ফসল কি? যে ফসলের আঁশ বা তন্তু বিশেষভাবে কাজে লাগে এবং শুধুমাত্র আঁশ বা তন্তুই সংগ্রহ করা হয়, তাকে তন্তু ফসল বলা হয়। তন্তু ফসল কি বলা হয়? তন্তু ফসল। কি বলবো আমরা? তন্তু ফসল। তন্তু ফসল বল। উদাহরণ কার্পাস, পাট, শন। আমরা জানি এই পাট, আগে প্রচুর পাটের প্রচলন ছিল, শনের প্রচলন ছিল, বর্তমানে অত হারিয়ে যাচ্ছে। এই পাট থেকে কি হতো? দড়ি তৈরি করা হতো। এই পাটের ব্যাগ, বস্তা, প্রচুর কিছু তৈরি হতো। পাট শিল্পে পশ্চিমবঙ্গ সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, কিন্তু বর্তমানে পাটের ব্যবহার অনেকাংশেই কমে গেছে। কেমন? এগুলোকে বলা হচ্ছে তন্তু ফসল বা ফাইবার ক্রপস। বাগিচা ফসল। বাগিচা মানে ওই যে বাগানে চাষ করা হচ্ছে, তাকে বাগিচা ফসল বলা হচ্ছে। চা, কফি, রবার, এগুলো কি জাতীয় ফসল? বাগিচা ফসল। চাষ পদ্ধতি কি? হর্টিকালচার।
অন্যান্য ফসল হর্টিকালচারকে সেখানে কি করা হচ্ছে, বাজারে বিক্রি করার জন্য সে অর্থকরী ফসল উৎপাদিত হয় তাকে হর্টিকালচার, যেমন বলা হয় শাকসবজি বাজারে বিক্রি করার জন্য, ফল বাজারে বিক্রি করার জন্য, ফুল বাজারে বিক্রি করার জন্য করা হয়, তাই জন্য এটাকে বলছে হর্টিকালচার ফসল বা অন্যান্য ফসল ধরে নেওয়া হয়েছে। নেক্সট, ঋতু অনুযায়ী ভারতের কৃষিজ ফসলের শ্রেণী বিভাগ। কোন ঋতুতে কোন ফসল চাষ হচ্ছে, আমরা তো ব্যবহার করছি কোনটাকে খাওয়ার কাজে, কোনটাকে বিক্রির কাজে, কোনটা তন্তুর কাজে, সেটাও বিক্রি হচ্ছে, আবার কোনটা বাগিচা ফসল, আমাদের ব্যবহার অনুযায়ী। এরপর যেটা আমরা ভাগ করছি সেটা ঋতু অনুযায়ী বা চাষের সময় অনুযায়ী আমরা তাকে ভাগ করছি কি ঋতু অনুযায়ী ভারতের কৃষিজ ফসল। একটাকে বলা হয় খারিফ শস্য বা খারিফ ফসল। প্রধানত মৌসুমী জলবায়ুতে এই ধরনের ফলের চাষ হয়, তার মানে কি বর্ষাকালে চাষ হচ্ছে। মৌসুমী বায়ু কখন আসে, বর্ষাকালে আসে, তাই না? তাহলে মৌসুমী বায়ুর প্রভাবে যেহেতু চাষ হচ্ছে, এটাকে আমরা কি বলছি, খারিফ শস্য, বর্ষাকালে চাষ হচ্ছে। জুন জুলাই মাস থেকে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে যেসব শস্যের চাষ হচ্ছে, জুন জুলাই মানে বর্ষাকাল, নাকি না? জুন জুলাই মাস মানে পুরোটা বর্ষাকাল। এই সময় চাষ করা হচ্ছে, কেটে নেওয়া হচ্ছে কবে, হারভেস্ট কবে করা হচ্ছে, নভেম্বর ডিসেম্বর নাগাদ হারভেস্ট করা হচ্ছে, তাকে আমরা বলছি খারিফ শস্য। যেমন আমন ধান, কার্পাস, এগুলো বর্ষাকালেই চাষ করা হয়। ওকে, এই যে তোমরা তোমরা এই চালের নাম শুনবে, ওটা কি চাল বলে, আমাদের বর্ষাকালে চাষ হচ্ছে আমন ধান, তার একটা প্রকৃতি আর কি, দুধেশ্বর। দুধেশ্বর কিন্তু আমন ধান, এটা বর্ষাকালে চাষ হয়, এই জন্য দুধেশ্বর চালের দাম অনেক বেশি হয়। রবি শস্য, রবি মানে কি, সূর্যের আরেক নাম রবি, সূর্যের আরেক নাম রবি। সব থেকে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া কখন থাকে, শীতকালে। তাহলে শীতকালে যে ফসল চাষ হচ্ছে তাকে বলা হচ্ছে রবি ফসল। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় এই ফসলের চাষ হয়। অক্টোবর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে রবি শস্য চাষ করা হয়। তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা শীতকাল, অক্টোবরের শেষের দিক থেকে শীতকাল পড়ে যাচ্ছে। আবার অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের সময় কি হচ্ছে, ভারতবর্ষে উত্তর পূর্ব মৌসুমী বায়ু আবার ফিরে যাচ্ছে। এই বায়ুর প্রভাবে চাষ করা হচ্ছে, যখন শীতকালে চাষ করা হচ্ছে তাকে আমরা বলছি রবি শস্য। শীতকালে জলসেচের সাহায্যে এই ধান চাষ করা হয়। পূর্ব বর্ধমান জেলাতে সবচেয়ে বেশি ধান চাষ হয়। ধান চাষকে হো কালচার বলে। কি বলা হয়, হো কালচার। বুঝা গেল? রবি ফসল, শুধু এইটুকু তোমরা মনে রাখো, রবি ফসল মানে হচ্ছে শীতকালে চাষ করা হয়। ওকে, যেমন ধরো গম, কোন সময় চাষ করা হচ্ছে, শীতকালেই গম চাষ করা। গম হচ্ছে রবি শস্য। এরপরে আমরা যদি দেখি জায়েদ ক্রপ। জায়েদ ক্রপ কি, মৌসুমী বায়ু আসার আগে জায়েদ ফসল চাষ করা হয়। মার্চ থেকে জুন পর্যন্ত শুষ্ক ঋতুতে জায়েদ ফসল চাষ করা হয়, যেমন ধরো বাদাম, আউশ ধান, এগুলো হচ্ছে জায়েদ ফসল। ওকে, তাহলে এই ধরনের তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি, একটা খারিফ শস্য, একটা রবি শস্য, একটা জায়েদ শস্য। নেক্সট, শীতকালের শেষ থেকে গ্রীষ্মকাল পর্যন্ত উৎপন্ন ধানকে বলা হয় রবি ধান। শীতকালের শেষ থেকে গ্রীষ্মকাল পর্যন্ত, ঠিক আছে। শীতকালের শেষ মানে ওই ফেব্রুয়ারি টেব্রুয়ারির দিকে চাষ করা হয়, সরস্বতী পুজোর পরে পরে ওই সময়টা চাষ করা হয়, এটাকে বলা হয় রবি ধান। আসামে এবং পশ্চিমবঙ্গে এই ধান বোরো ধান হিসেবে পরিচিত। আসামে এবং পশ্চিমবঙ্গে এই ধানকে কি বলা হয়, বোরো ধান। তাহলে তোমাদের কোশ্চেন যদি পড়ে বোরো ধান কখন চাষ করা হয়, তোমরা উত্তর কি করবে? বোরো ধান চাষ করা হচ্ছে আসাম আর পশ্চিমবঙ্গ। আসাম আর পশ্চিমবঙ্গে এই যে রবি ধান, যেটা শীতকালের শেষে চাষ করা হচ্ছে এবং গরমের শুরুতে বা গরমের সময় কাটা হচ্ছে, সেই যে ধান তাকে বলা হচ্ছে বোরো ধান। তার মানে বোরো ধান চাষ করা হচ্ছে শীতকালে। ওকে, উড়িষ্যায় বলা হয় দালুয়া, অন্ধ্রপ্রদেশে দালোয়া, কেরলে পুঞ্জা, তামিলনাড়ুতে নবরাই এবং বিহারে গারমা নামে পরিচিত। প্রত্যেকটা কথা পরীক্ষাতে এসছে, প্রত্যেকটা কথাই পরীক্ষাতে এসছে। তোমরা সে বোরো বলো কিংবা দালুয়া বলো, দালোয়া বলো, পুঞ্জা বলো, নবরাই বলো, গারমা বলো, কোন রাজ্যে রবি শস্যকে বা কোন রাজ্যের রবি ধানকে দালোয়া বলা হয়, দালুয়া বলা হয়, পুঞ্জা বলা হয়, বোরো বলা হয়, এগুলো কিন্তু পরীক্ষাতে এসছে। তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট কি, বোরো। আমাদের জন্য ইম্পর্টেন্ট বোরো। নেক্সট, উল্লেখযোগ্য কৃষি বিপ্লব, ভয়ঙ্কর রকম ইম্পর্টেন্ট, এগুলো ছাড়লে কিন্তু চলবে না। কৃষি, আমি আবারও বলছি, কৃষি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সবুজ বিপ্লব কি মনে রাখবো, কোথায় হয়েছিল, কেন হয়েছিল, তার জনককে, বাস এইটুকু হলেই হবে।
খাদ্য ফসলের গম চাল উৎপাদনের সঙ্গে জড়িত কোন কার সঙ্গে? বেসিক্যালি তোমরা করবে গম। শুরু হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তিম সময়ে বা শেষ সময় 1966-তে শুরু হয়েছিল। বিশ্বে এই যে সবুজ বিপ্লব পুরো পৃথিবী জুড়ে হয়েছে, সেই জন্য এই বিশ্বে এর জনককে বলা হয় নরম্যান বোরলগ, বা এই যে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন যে কনসেপ্টটা, তার জনক বলা হচ্ছে নরম্যান বোরলগ। ভারতবর্ষে যখন সবুজ বিপ্লব হয় তখন তার জনক ছিল এম.এস. স্বামীনাথন। কে? এম.এস. স্বামীনাথন। এগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো কিন্তু মোস্ট ভাইটাল কোশ্চেন, এগুলো ভুললে কিন্তু কোনোভাবেই চলবে না। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কোন শস্যের চাষ, গম। ভারতবর্ষে সবুজ বিপ্লবের জনককে এম.এস. স্বামীনাথন। বিশ্বে যদি বলা হয় কি? নরম্যান বোরলগ। যদি বলা হয় এর প্রভাব সব থেকে বেশি কোথায় পড়েছিল, তোমরা করবে পাঞ্জাব। সব থেকে বেশি প্রভাব পড়েছিল পাঞ্জাবে। আর যদি ইন্টারন্যাশনাল মার্কেটের কথা ভাবি, সেক্ষেত্রে আমরা কি করব? মেক্সিকো বলবো। বিশ্বে প্রমুখ কেন্দ্র কি ছিল? মেক্সিকো। আর ভারতবর্ষে সর্বাধিক প্রভাব পড়েছিল পাঞ্জাবে। হাই ইল্ডিং ভ্যারাইটি অফ সিডস ব্যবহার করা হয়েছিল, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়েছিল, অত্যাধুনিক যন্ত্রপাতি চাষের জন্য ব্যবহার করা হয়েছিল। এই সময়টায় সবুজ বিপ্লব হয়েছিল, প্রচুর ফসল তৈরি করা হয়েছিল, এবং সব থেকে যে ফসলটা বেশি পরিমাণে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে গম, যেটা পাঞ্জাব ওরিয়েন্টেড তৈরি হয়েছিল। তাকে বলা হচ্ছে গ্রিন রেভলিউশন। আবার বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদেরকে মনে রাখতে হবে। এর ভারতবর্ষে যিনি এই সবুজ বিপ্লবের সব থেকে বেশি অবদান রেখেছিলেন তার নাম এম.এস. স্বামীনাথন। যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে যার অবদান রয়েছে তিনি নরম্যান বোরলগ। ঠিক আছে, ভারতবর্ষে সব থেকে বেশি প্রভাব পড়েছিল কোথায়? পাঞ্জাব। শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন, এগুলোর নাম দেওয়া হয়েছে কেন? কারণ কোনো একটা সময়ে গিয়ে এই যে যেটার উপরে এই বিপ্লবটা হয়েছে সেটা ফসল হতে পারে বা কোনো বস্তু হতে পারে যার অর্থকারী একটা গুরুত্ব রয়েছে, অর্থনীতিতে যার গুরুত্ব রয়েছে, সেই জায়গাগুলো বা সেই জিনিসগুলোর যখন প্রচুর মাত্রায় তৈরি হয়েছে, প্রচুর মাত্রায় উৎপত্তি হয়েছে, তাকে আমরা বলছি বিপ্লব। বোঝা গেল? শ্বেত বিপ্লব 1970 সালে জাতীয় দুগ্ধ উন্নয়ন পরিষদ কর্তৃক দুধ উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে অপারেশন ফ্লাড নামের একটি কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচিতে গৃহীত পদ্ধতি দুধ উৎপাদনের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটায়, যা শ্বেত বিপ্লব নামে পরিচিত। তাহলে তোমাদের কি পড়তে হবে? যদি বলা হয় নিম্নোক্ত কোনটি শ্বেত বিপ্লবের সঙ্গে জড়িত, তোমরা কি করবে? দুধ। কি করবে? দুগ্ধ উৎপাদন বা দুধ। দুধ কি সাদা রঙের হয়? তাই এটাকে বলা হচ্ছে শ্বেত বিপ্লব। ওকে, এই সাফল্যের স্থপতি ছিলেন ডক্টর ভার্গিস কুরিয়েন, যিনি শ্বেত বিপ্লবের জনক নামে পরিচিত। এই বিপ্লব মূলত চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ঘটেছিল। তোমাদের লাগবে না। শ্বেত বিপ্লব কোন পঞ্চবার্ষিকীতে পড়েছিল এটা হয়তো বা তোমাদের লাগবে না। যারা মনে রাখতে পারবে অতি উত্তম, যারা মনে রাখতে পারছো না তাদের দরকার নেই। ভার্গিস কুরিয়েন দরকার নেই, শুধু মনে রাখো শ্বেত বিপ্লবের সঙ্গে জুড়ে আছে কে? দুধ বা দুগ্ধ। ওকে, আর এটা মনে রাখবে, অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড সেটা কিন্তু দুধ সম্পর্কিত। নেক্সট, নীল বিপ্লব। তোমরা গেস করো তো যে নীল বিপ্লব মানে কি হতে পারে? নীল কি জিনিসটা? আমাদের ব্যবহার বা আমাদের চোখের সামনে নীল কি রয়েছে এরকম তোমরা নিজেরা চিন্তা করো, বোর্ড না দেখে। নীল মানে আমরা জেনারেলি জলের কথা আসবে আগে। জল তো আর অর্থ করি ফসল টসল বা এইরকম কিছু নয়, তার মানে জলজ প্রাণী হচ্ছে এর সঙ্গে যুক্ত। তাহলে নীল বিপ্লবের সঙ্গে যুক্ত কে? জলজ প্রাণী অর্থাৎ মাছ। মাছের চাষকে বলা হচ্ছে নীল বিপ্লব। যখন মাছের চাষে অভূতপূর্ব উন্নতি হয়েছে তখন তাকে আমরা বলছি নীল বিপ্লব। ঠিক আছে, বিগত কয়েক দশক ধরে উন্নত পরিকাঠামোর সাহায্যে মাছ চাষের উপর জোর দেওয়া হচ্ছে। জলের গুণগত মান বজায় রাখা, নিয়মিত পুষ্টির যোগান, উন্নত পরিচালন ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তির প্রয়োগে নীল বিপ্লব বিশ্বের উন্নত দেশগুলিতে সফল হয়েছে। ভারতে নীল বিপ্লব সংঘটিত হয় ডক্টর অরূপ কৃষ্ণনের নেতৃত্বে। এটা কিন্তু পরীক্ষাতে এসেছে, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে এসেছে ডক্টর অরূপ কৃষ্ণনের নেতৃত্বে ভারতে নীল বিপ্লব হয়েছিল। তাই তাকে কি বলা হয়? নীল বিপ্লবের জনক। কি বলা হয়? নীল বিপ্লবের জনক।
এই তথ্যটা মনে রাখবে, প্রচুরবার পরীক্ষায় এসছে। অন্ধ্রপ্রদেশের নেল্লোরকে বলা হয় ভারতের চিংড়ির রাজধানী। ভারতের চিংড়ির রাজধানী কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশের নেল্লোর। মনে থাকবে। তাহলে নীল বিপ্লবের জনককে? অরূপ কৃষ্ণন। নীল বিপ্লবের সঙ্গে যুক্তকে? মাছ চাষ, বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ। হলো। নেক্সট, ধূসর বিপ্লব। ধূসর রঙের কি হয়? গ্রে রিভলিউশন। ধূসর চামড়া, পশুর পশম উৎপাদন, তার সঙ্গে যুক্তকে আমাদের ধূসর বিপ্লব। কোথাও কোথাও কিন্তু অপশানে পশুর চামড়া দেয় না, তখন উত্তর করবে সার। অর্থাৎ পশুর চামড়া আর সার যদি দেওয়া থাকে সেটাই হবে ধূসর বিপ্লব বা গ্রে রেভলিউশন। গোলাপি বিপ্লব। বলতো কোন জিনিসটা গোলাপি? যেটা অর্থ করি সেটা প্রাণী হতে পারে, ফসল হতে পারে। কোন জিনিসটা গোলাপি? গোলাপি বিপ্লব কাকে বলা হয়? দেখ, চিংড়ি বা শ্রিম্প, আর একটা হচ্ছে পেঁয়াজ। ফার্মাসিউটিক্যাল দরকার নেই, পড়ে না। পেঁয়াজ পড়ে আর চিংড়ি পড়ে। পেঁয়াজ আর চিংড়িকে বলা হয় আমাদের গোলাপি বিপ্লব বা পিঙ্ক রেভলিউশন। বাদামি বিপ্লব। ব্রাউন কালারের কি হয়? অপ্রচলিত শক্তি, মশলা এবং কফি। অপ্রচলিত শক্তি, মশলা ও কফি, তার উৎপাদনকে আমরা বলছি ব্রাউন রেভলিউশন বা বাদামি বিপ্লব। স্বর্ণালী। স্বর্ণালী, স্বর্ণের মতো বা গোল্ডেন রেভলিউশন কাকে বলা হয়? বা তার সঙ্গে যুক্তকে ফল বা আপেল। স্পেসিফিক ভাবে যদি বলা হয় তাহলে আপেল, নালে ফল। মধুর উৎপাদনকে বা হর্টিকালচারের বৃদ্ধিকে স্বর্ণালী বিপ্লব বলে। মধুর উৎপাদন, মৌমাছি প্রতিপালন করা হচ্ছে, এপিকালচার যেটাকে আমরা বলছি, সেটা করে কি করা হচ্ছে? মধু তৈরি করা হচ্ছে। একেও কি আমরা বলতে পারি গোল্ডেন রেভলিউশন। লাল বিপ্লব। লাল মানে কি? মাংস কাটলে লাল, টমেটো লাল, তাই লাল বিপ্লব হচ্ছে মাংস এবং টমেটোর যে উৎপাদন তাকেই বলা হচ্ছে লাল বিপ্লব। যখন মাংস এবং টমেটোর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে তখন সেটাকে আমরা বিপ্লব বলছি। অর্থাৎ লাল বিপ্লবের সঙ্গে যুক্ত কি? মাংস এবং টমেটোর উৎপাদন। কৃষ্ণ বা কালো বিপ্লব। কৃষ্ণ মানে কি? কালো। কালো কি জিনিস? খনিজ পদার্থ, খনিজ তেল, কয়লা কালো। তাহলে খনিজ দ্রব্যের উৎপাদন যখন বৃদ্ধি পাচ্ছে, বেসিক্যালি ক্রুড অয়েল। ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল। এই ক্রুড অয়েলের বৃদ্ধি যখন হচ্ছে বা ক্রুড অয়েলের উৎপাদন যখন বৃদ্ধি হচ্ছে তখন তাকে আমরা বলছি কৃষ্ণ বিপ্লব বা ব্ল্যাক রিভলিউশন। রৌপ্য, রূপার মতো দেখতে কে হয়? মুরগি বা হাঁসের ডিম উৎপাদন। মুরগি বা হাঁসের ডিম, আন্ডা, আন্ডার উৎপাদন হচ্ছে, তখন তাকে আমরা বলছি কি? রৌপ্য বিপ্লব বা সিলভার রেভলিউশন। গোল বিপ্লব। গোল কি হয়? আলু, পটেটো, পটেটো উৎপাদন। আলু, আলু যখন প্রচুর পরিমাণে তৈরি হবে তখন তাকে আমরা বলবো গোল বিপ্লব বা রাউন্ড রেভলিউশন। নেক্সট, স্বর্ণতন্ত্র বিপ্লব। গোল্ডেন ফাইবার রেভলিউশন। গোল্ডেন ফাইবার কে আছে? পাট। স্বর্ণতন্ত্র বিপ্লব বলা হয় পাটের উৎপাদনকে। রৌপ্য তন্তু যদি বলা হয় তাহলে তোমরা করবে তুলো। কি? তুলো, তুলো করবে। চিরসবুজ বিপ্লব। জৈবিক কৃষি বিপ্লব বলা হচ্ছে। ভারতের একমাত্র জৈবিক কৃষির রাজ্য হলো सिक्किम। नहीं, ये सिक्किम है। प्रिंटिंग मिस्टेक हो गया। সিকিম একমাত্র জৈবিক পদ্ধতিতে কৃষি করা হয় সর্বাধিক পরিমাণে, সেটা হচ্ছে সিকিম। সিকিম একমাত্র রাজ্য যেখানে জৈবিক পদ্ধতিতে কৃষি করা হয়। ওই সার ফার কোনো ফার্টিলাইজেশন ব্যবহার করা হয়, ফার্টিলাইজার ব্যবহার করা হয়, ফার্টিলাইজেশন না, ফার্টিলাইজার ব্যবহার করা হয় সিকিমে। বুঝে গেল? তাহলে কি করবে? চিরসবুজ বিপ্লব, জৈবিক কৃষির বিপ্লব, চিরসবুজ। সার ব্যবহার করা হয় না, ফার্টিলাইজার ব্যবহার করা হয়, তাকে বলা হচ্ছে চিরসবুজ বিপ্লব। হলুদ বিপ্লব। হলুদ, তৈলবীজ। হলুদ কি? হলুদ কি? মশলা। তোমরা করবে তৈলবীজ উৎপাদন, মনে রাখার জন্য বললাম। বাদামি বিপ্লব, অপ্রচলিত শক্তি, মশলা, কফি। এটা ডবল বার হয়ে গেছে, তোমরা দেখে নিন। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ওকে, নেক্সট, প্রধান প্রধান কৃষিজ ফসলের বন্টন উৎপাদন অনুসারে। মনে রাখতে পারো, না মনে রাখতে পারো কোনো অসুবিধা নেই, কয়েকটা মনে রাখতেই হবে। যেমন ধান। ধান উৎপাদনে ভারতের স্থান কত? বিশ্বে দ্বিতীয়। প্রথম কে? চায়না। দেখো, দ্বিতীয়, প্রথম চায়না।
গবেষণাগার কোথায় আছে? কটক আছে, বেশ কিছু জায়গায়, কল্যাণী আছে, চুচুড়া আছে। আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায়? ম্যানিলাতে অবস্থিত। গমে যদি দেখা হয় সেখানেও ভারতবর্ষ সেকেন্ড, চীন প্রথম। গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? দিল্লির পুসাতে। আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় রয়েছে? মেক্সিকোতে। স্ট্র্যাটেজিকের পার্ট এগুলো সব। গম হয়ে গেল। তুলোটা মনে রাখবে, দ্বিতীয় ভারতবর্ষ, চীন প্রথম। পাটে হচ্ছে ভারতবর্ষ প্রথম, পাটে প্রথম, আবার পশ্চিমবঙ্গ পাটে প্রথম। ওকে, এগুলো মনে রাখবে। কফি উৎপাদনে ষষ্ঠ, চা উৎপাদনে দ্বিতীয়, প্রথম চীন। চীন দেখো সবেতেই প্রথম। পড়বে এগুলো প্রত্যেকটা সুন্দর করে। ফলের নাম উৎপাদনে বিশ্বে ভারতের স্থান, গবেষণাগার, তামাক, ভুট্টা, এগুলো সব লিখে দিয়েছি। তোমরা যারা পারবে মনে রাখবে। ধান গমটা অবশ্যই মনে রেখো। নেক্সট, বিভিন্ন ফসল সম্বন্ধীয় কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ফসল সম্পর্কে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেগুলো পরীক্ষায় এসছে। তামাক প্রথমবার ভারতে আনে কারা? পর্তুগিজরা। যখন আমরা ভারতবর্ষের ইতিহাস পড়বো, মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইউরোপীয়দের আগমন পড়বো এবং সেখানে ভারতবর্ষে বিদেশিদের বা বিদেশি কোম্পানির যে প্রভাব, সেখানে আমরা দেখব পর্তুগিজদের প্রভাবের ক্ষেত্রে ভারতবর্ষে তামাক নিয়ে এসেছিল বা ভারতবর্ষে তামাক চাষ শুরু হয়েছিল কাদের হাত ধরে? পর্তুগিজদের হাত ধরে, যারা পর্তুগাল থেকে ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছিল। যেমন ভাস্কো দা গামা, আমাদের আলবুকার্ক, ফ্রান্সিসকো দা আলমিডা, নিনো দা কুনহা, এরা যখন ভারতবর্ষে আসে তখন কিন্তু ভারতবর্ষে তামাক চাষ শুরু হয়। চীন থেকে আমদানিকৃত বীজ দ্বারা সর্বপ্রথম আসামে চা চাষ শুরু হয়। তাহলে সর্বপ্রথম কোথাও চা চাষ শুরু হয়? আসামে। কোথা থেকে বীজ নিয়ে আসা হয়েছিল? চীন থেকে। সপ্তদশ, চীন থেকে হয়ে গেল। সপ্তদশ শতকে বাবা বুদান পাহাড়ে আরব থেকে আমদানি করা কফি বীজ রোপণ করে ভারতে কফি চাষ শুরু হয়। দেখো ইনফরমেশন কি সুন্দর, দেখো এখানে রয়েছে। বাবা বুদান পাহাড়ে কিন্তু কফি চাষ হয়েছে, সেটাই বলা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এটা বলা হচ্ছে কোথা থেকে আনা হয়েছে। ধরো আরব থেকে আনা হয়েছে, তাহলে আরব থেকে আনা হয়েছে কি, কোথা থেকে আনা হয়েছে সেই কোশ্চেন নিশ্চয়ই পড়বে না। কিন্তু এই কথাটার মধ্যে একটা কনসেপ্ট লুকিয়ে আছে। আরব থেকে এনে বাবা বুদান পাহাড়ে প্রথম কফি চাষ শুরু হয়। ওকে, নেক্সট দেখো 1895 সালে প্রথমবার কেরালাতে রাবার চাষ শুরু হয়। তাহলে 1895 কি পড়বে? পড়বে না। পড়বে কি? প্রথমবার কোথায় রাবার চাষ শুরু হয়? কি করবে? কেরালা। বিশ্বের সর্বাধিক দুধ উৎপাদনকারী দেশ ভারতবর্ষ। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মনে রাখতেই হবে। কোনোটাতে ফার্স্ট হতে পারলাম না পাট ছাড়া, আরে একটাতে তো ফার্স্ট হই। কি হচ্ছে? উত্তরপ্রদেশ। ভারতের সর্বাধিক দুধ উৎপন্নকারী দেশ হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের উত্তরপ্রদেশে সব থেকে দুধ উৎপন্ন হয় বেশি। ভারত বিশ্বের সর্বাধিক চিনি ব্যবহারকারী দেশ। সব থেকে বেশি চিনি খায় ভারতবর্ষের লোক, সব থেকে বেশি চিনি খায়, তো সব তরকারিতে চিনি দিয়ে ছাটায়। সিকিম 2015 সালের ডিসেম্বর মাসে ফুললি অর্গানিক স্টেট, ফুললি FULLY, ফুললি অর্গানিক স্টেট হিসেবে পরিচিত হয়েছে। কবে? 2015 সালে। এই যে বললাম জৈবিক কৃষিতে একমাত্র রাজ্য যেখানে চাষ হচ্ছে জৈবিক কৃষিতে। ফুললি অর্গানিক স্টেট 2015 সালে কে? সিকিম। শুধু এইটুকু মনে রাখবে। যদি বলা হয় কমপ্লিটলি অর্গানিক স্টেট, সম্পূর্ণ জৈবিক রাজ্য কোনটা, তোমরা করবে সিকিম। এগ্রিকালচার এপিটম অফ ইন্ডিয়া বলা হয় পাঞ্জাবকে। পাঞ্জাবে সপ্ত সিন্ধু অঞ্চল রয়েছে। সিন্ধু ও তার উপনদীগুলো মিলে যে সিন্ধু নদী তন্ত্র তৈরি করেছে, সিন্ধু অববাহিকা তৈরি করেছে, সেটা পুরোটা পাঞ্জাবের উপর দিয়ে গেছে। এই পাঞ্জাব নদী গঠিত হওয়ার কারণে বা নদী অববাহিকায় গঠিত হওয়ার কারণে যথেষ্ট উর্বর, অ্যালুভিয়াল সয়েল রয়েছে, পলিমাটি রয়েছে, প্রচুর চাষ হচ্ছে। মানে প্রচুর চাষ বলতে মানে চাষাবাদ খুব ভালো হয়, ফসলে হেক্টর প্রতি ফসল প্রচুর উৎপন্ন হয়। সেই জন্য একে বলা হয় এগ্রিকালচার এপিটোম অফ ইন্ডিয়া। সব থেকে বেশি নারকেল কোথায় তৈরি হয়? কেরালাতে। নারকেল তেল তাহলে কোথায় হবে? কেরালাতে। নেক্সট, ভারতে সবথেকে বেশি সারের ব্যবহার কোথায় লক্ষ্য করা যায়? অন্ধ্রপ্রদেশে। সব থেকে বেশি সারের ব্যবহার কোথায় করা হয়? অন্ধ্রপ্রদেশ। ভারতে মৎস্য ও জলজ প্রাণী উৎপাদন। ভারতবর্ষে কিন্তু মৎস্য এবং জলজ প্রাণী উৎপাদনে কিন্তু বিরাট বড় একটা ভূমিকা পালন করে। আজকে যদি আমরা দেখি ভারতবর্ষে প্রচুর ফিশারিজ হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো চারিদিকে শুধু ফিশারি আর ফিশারি। তার মানে কি?
মাছ চাষ হচ্ছে প্রচুর পরিমাণে। এই মাছ চাষে পশ্চিমবঙ্গ একটা ভালো জায়গা করছে আস্তে আস্তে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, তাই ভারতবর্ষেরও মাছ চাষে একটা বিরাট বড় ভূমিকা আসছে আস্তে আস্তে। মৎস্য উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করে। বিশ্বে মোট মৎস্য উৎপাদনের প্রায় 7.56% ভারতবর্ষে উৎপাদিত হয়। খুব ভালো খবর। অর্থনীতিতে একটা যথেষ্ট ভালো গুরুত্বপূর্ণ অবদান। 2019-20 অর্থবর্ষে ভারতে মোট মৎস্য উৎপাদনের পরিমাণ 74% অন্তর্দেশীয় এবং 26% সামুদ্রিক মৎস্য ক্ষেত্র। অন্তর্দেশীয় মানে 74% ভারতবর্ষের মধ্য থেকে পাওয়া গেছে, আর সামুদ্রিক মৎস্য ক্ষেত্র থেকে পাওয়া গেছে 26%। ভারতের মোট 2.8 কোটি মানুষ মৎস্য উৎপাদনের সঙ্গে জড়িত। এটা কিন্তু রিসেন্ট ইনফরমেশন, যথেষ্ট একটা ভালো ইনফরমেশন। যদিও বা এই মাছ চাষের ক্ষেত্রে যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু মাটির উর্বরা শক্তিকে অনেক কমিয়ে দিচ্ছে, সেটাও একটা খারাপ খবর পরিবেশের দিক থেকে। আবার এদিকে অর্থনীতিতে এই মৎস্য চাষ এটা কিন্তু একটা ভালো জায়গা করে নিচ্ছে আস্তে আস্তে। সেই জন্য ইনফরমেশনগুলো তোমাদের দিয়েছি, পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন তুলবে। 2019-20 সালে অন্তর্দেশীয় মৎস্য উৎপাদনে অগ্রণী রাজ্যগুলো অন্ধ্রপ্রদেশ, যেখানে সব থেকে বেশি মাছ চাষ হয় অন্ধ্রপ্রদেশে। 19-20 সালে সামুদ্রিক মৎস্য উৎপাদনে অগ্রণী রাজ্য হচ্ছে গুজরাট। সমুদ্র থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গুজরাটের উপকূল সব থেকে বেশি, ওখানে পাওয়া যাচ্ছে। ভারতের আলংকারিক মৎস্য বা অর্নামেন্টাল ফিশিং উৎপাদনে অগ্রণী রাজ্য হচ্ছে তামিলনাড়ু। ভারত আলংকারিক মৎস্য রপ্তানি করে কোথায়? থাইল্যান্ডে বা সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, হংকং, এগুলো তোমরা দেখবে। জাস্ট ইনফরমেশনের জন্য বললাম। 2019-20 সালে দেশে চিংড়ি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, এরপরে রয়েছে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু রাজ্য। বোঝা গেল? এগুলো কিন্তু তোমাদের দিয়ে রাখলাম এই কারণ এগুলো এখন বার্নিং টপিক, একটা ভালো জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে করে অর্থনীতিতে, তাই এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন তুলতে পারে। আবার পশ্চিমবঙ্গেও ফিশারিজের সংখ্যা ক্রমশ বাড়তে আছে, পশ্চিমবঙ্গেও মৎস্য উৎপাদনে একটা ভালো জায়গা করছে আস্তে আস্তে করে, তাই আমাদের কিন্তু এই জায়গাগুলো মনে রাখতে হবে। বিভিন্ন প্রকার কৃষি পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো ফ্লোরিকালচার। ফ্লোরিকালচার কথার অর্থ কি? কোশ্চেন কি পড়বে? নিম্নোক্ত কোনটি বা ফ্লোরিকালচার কিসের সঙ্গে যুক্ত? নিম্নোক্ত কিসের সঙ্গে যুক্ত বলে অপশন দিন। ফ্লোরিকালচার যেখানে বাণিজ্য নির্ভর ফুলের চাষ করা হয়। হর্টিকালচার আধুনিক পদ্ধতিতে বৃহৎ আয়তনে ফুল, ফল ও সবজি চাষ হচ্ছে হর্টিকালচার, উদ্যান পালন। পোমাম কালচার সারা বছর উৎপাদিত হয় এমন ফলের চাষ, সারা বছর উৎপাদিত হচ্ছে এরকম ফলের চাষকে আমরা কি বলবো? পোমাম কালচার। ওলেরিকালচার শাকসবজির চাষ। ভিটিকালচার আঙুরের চাষ, ভিটিকালচার বলা হচ্ছে আঙুরের চাষ। মার্কেট গার্ডেনিং শ্রম ও মূলধন নির্ভর ফুল, ফল, শাকসবজি, শ্রম এবং মূলধন নির্ভর। বুঝে গেল? মনোকালচার কোন একটি একক উদ্ভিদ প্রজাতির বৃহৎ আয়তনে চাষ, তাকে বলা হচ্ছে মনোকালচার। যদি ধান দেখা গেল শুধু ধান চাষ করা হচ্ছে তাকে মনোকালচার বলা হচ্ছে, শুধু গম চাষ করা হচ্ছে তাকে মনোকালচার বলা হচ্ছে। মিক্সড ফার্মিং একই সঙ্গে শস্য উৎপাদন এবং পশুপালন করা হচ্ছে, তাকে আমরা বলছি মিক্সড ফার্মিং। ডেয়ারি ফার্মিং দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যাদি উৎপাদনের জন্য পশুপালন করা হচ্ছে, তখন তাকে আমরা বলবো ডেয়ারি ফার্মিং। সেরিকালচার রেশম উৎপাদন করা হচ্ছে। আমরা জানি কি তুতে গাছ থেকে যে রেশম কিট পাওয়া যায়, রেশম মদ পাওয়া যায়, সেখান থেকে আমাদের রেশম উৎপাদন হয়। রেশম উৎপাদন বা চাষকে আমরা কি বলছি? সেরিকালচার। কি বলবো? সেরিকালচার। এরপরে দেখো রয়েছে পিসিকালচার। কি রয়েছে? পিসিকালচার। এগুলো কিন্তু পরীক্ষাতে এসছে, কেউ এটা ভেবো না যে অযথা এইগুলো আমরা পড়ছি। এখান থেকে কিন্তু প্রশ্ন এসেওছে, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনাও রয়েছে। পিসিকালচার মাছের চাষ, এপিকালচার মৌমাছির চাষ, সিলভিকালচার বৃক্ষরোপণ করা হচ্ছে প্রচুর পরিমাণে, তাকে বলছে সিলভিকালচার। অ্যাকোয়াকালচার, অ্যাকোয়া মানে কি? অ্যাকোয়াটিক অ্যানিম্যাল বা জলজ প্রাণী বা জলাশয় প্রাণী, স্বাদু জলের মাছ, মুক্তোর চাষ, উদ্ভিদের ধান ও পানি ফল, কলমি প্রভৃতির উৎপাদনকে আমরা বলছি অ্যাকোয়াকালচার, অর্থাৎ জলাশয়ের প্রাণীর চাষ আমরা বেসিক্যালি বলবো কি? অ্যাকোয়াকালচার। বুঝে গেল? আজকের ক্লাসটাতে ফ্যাকচুয়াল ডাটা অনেক বেশি, আমি চাইবো তোমরা সুন্দর করে ক্লাসটা করো, দরকার হয় 2 বার 3 বার 4 বার ধরে ক্লাস করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। যদি তোমাদের কোনো এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও যে কি সমস্যা হচ্ছে বা কি বৃত্তান্ত, আমাকে একটু জানাবে, যাতে আমি জানতে পারি, বুঝতে পারি ক্লাসগুলো আলটিমেট তোমাদের প্রয়োজনে লাগছে না লাগেনি, সেটা আমাকে একটু জানিও। সবাই ভালো থেকো। আজকে এখানেই শেষ করছি। টাটা।